বিএনপির নিজের অর্জন নাই, যেগুলি আছে এটা জিয়াউর রহমানের ফিক্সড ডিপোজিট। তো সুতরাং আমরা বলবো যাতে তারেক সাহেব যেন কিছু ফিক্সড ডিপোজিট করে যেতে পারে, যেন তার জেনারেশনটা পরবর্তী এটা বাগায় খাইতে পারে। সুতরাং বিসমিল্লাহ গলত হওয়াটা কোনো মতে কাম্য নয়। বিএনপির পক্ষে গেছে, বিএনপির কাছে ভালো লাগছে। এখন বিএনপি ভুল করতেছে গেলে করলে বিএনপির কাছে ভালো লাগবে না। আর মামুন ওই তার জায়গার থেকে সেই কথা বলবেই, সে সাপোর্ট করে যাবে তার পার্টিকে, তার বিকল্প নাই, সেটা করতেই পারে। সে বেসিক্যালি ভালো ছেলে এবং সে নিজে সাফার আর নিজের কীরকম সুন্দর একটা নজর, এখন সে লাঠি ভর করে হাঁটে, তার হাঁটতে পারে না, তার হাড্ডিগুলো ভেঙে দিচ্ছে নিয়ে গুম করে। চুরি করলে তার একটা যুক্তি থাকে, সেটা যে আমার সংসার চলছে না, বাচ্চারা খাওয়াইতে পারছে না, স্কুলের বাচ্চা দিতে পারছে না, চুরি করে ডাকাতে, এরকম ধরনের যুক্তি দাঁড় করালে কি এটা কি সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য? এই যে মামুন সাহেব, মামুনে আমার ছোট ভাইয়ের মতো, সে যে তারে গুম করছে, তো এখন মামুনের চেয়ে কম গুম হওয়া, মামুনের ব্যাকবোন ভেঙে দিছে, স্কেচ ছাড়া সে হাঁটতে পারে না। এখন যদি আমরা দেখি একজন সারেন্ডার করে অন্য দলে চলে গেছে সংস্কারবাদী, তাহলে ও যদি বলে যে আমি যান বাঁচানোর জন্য গেছি, তাহলে যান বাঁচানোর জন্য কয়জন গেছে, টোটাল কয়জন সদস্য ছিল? আমান সাহেবরা তো যান বাঁচানোর জন্য যায় নাই, গয়েশ্বররা তো যায় না, দুদুরা তো যায় নাই, রিপনেরা তো যায় নাই। ইভেন কি আমি বামুনের জ্ঞাতার্থে বলতে চাই, আমি এইখানের মধ্যে যারা সংস্কারবাদী অনেকেই আমার বন্ধু। এটা এখন সত্য কথা কইতে গেলে, এই সত্য কথা কওয়ার পরে আমারে বলছিল তখনকার ডিজিএফে বলছিল আমি বেগম জিয়া সিয়ারার সাথে আমার মিলে আমি হয়েছে বেগম জিয়ার আত্মীয়, সুতরাং আমি হুমকি, সেই জন্য ক্যান্টনমেন্টে বেগম জিয়ার পাশে আমার ছবিটা টানাই দিছে তারা গেইটে। তো এখন এখন হয়েছে কি সত্য কথা, তখন গেছে, তখন বিএনপির পক্ষে গেছে, বিএনপির কাছে ভালো লাগছে। এখন বিএনপি ভুল করতেছে গেলে করলে বিএনপির কাছে ভালো লাগবে না। আর মামুন ওই তার জায়গার থেকে সেই কথা বলবেই, সে সাপোর্ট করে যাবে তার পার্টিকে, তার বিকল্প নাই, সেটা করতেই পারে। সে বেসিক্যালি ভালো ছেলে এবং সে নিজে সাফার আর নিজের কীরকম সুন্দর একটা নজর, এখন সে লাঠি ভর করে হাঁটে, তার হাঁটতে পারে না, তার হাড্ডিগুলো ভেঙে দিচ্ছে নিয়ে গুম করে, অনেকদিন তার ফ্যামিলি জানে না। তো আমার এই যে যারা সংস্কারবাদী হয়েছে, আমি এখন নাম মেনশন করতে চাই না, এরা ইলেকশন হওয়ার পরে আমার কাছে আসছে আওয়ামী লীগে, যেন আমার তো সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, আমি যেন তাদের আওয়ামী লীগের এই ঢুকে দিতে, তখন কিন্তু মারামারি কিচ্ছু না, ইলেকশন হয়ে গেছে। তাহলে সে কি তখন যান বাঁচানোর জন্য আওয়ামী লীগে ঢুকতে চাইছে? এখন যে লোকটা অত রিস্ক নিয়ে কোনো কিছু করার পরে তারা 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 তো সংস্কারবাদী হয় নাই। ইভেন কি আমি উপস্থিত ছিলাম, এমন লোকমন্ত্রী হয়েছে যে বেগম জিয়ার টেলিফোনটা ধরে নাই, বেগম জিয়া টেলিফোন করার পর বলে টেলিফোন ধরে নাই, গালাগালি করছে। তারপরে আমাকে এক জায়গায় বাসার মধ্যে, আমি এখন নাম মেনশন করতেছি, ইংরেজি বাংলা দিয়ে আমাদের বাবর সাহেবই তারেক সাহেবের গালাগালি করছে আমার সামনে। কারণ আমি আগে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে আমি প্রখ্যাত মানে স্পিরিচুয়াল লাইনের ওই ফ্যামিলির লোক। তো আমি কিছু কথা বিএনপিকে বলে বলছিলাম, বিএনপি ক্ষমতা থাকতে বলছি যে বেগম জিয়া আর কখনো ক্ষমতা আসবে না। তো এই ধরনের কিছু কথা বলার পরিপ্রেক্ষিতে একবার ওই যে তখন গয়েশার ইয়ে কি যেন বাবর সাহেব হইতে শুরু করে আরও আলতাফ সাহেব, আরও এরকম অনেক কিছু বেরিসা আমিনুল হক সহ আমাকে বললো যে হুজুরের কাছে আমরা একটু দেখা করতে চাই, কারণ বাস্তবতা যখন হয়ে গেল, এরা সব মন্ত্রী বিএনপির। তো আমি শুক্রবারে আমি কিন্তু এই করছি, ওই আমার পাঞ্জাবিটা রেখে নামাজ পড়ে এসে আমি গেঞ্জি পরা, তো ওখানে সব আমিনুল হক, বেরিস্টার ইয়ে বাবর, এরা মিলন সাহেবের বাসায়। তো মিলন সাহেব আমাকে হুজুর ডাকে, বলে হুজুর আপনার জন্য গাড়ি পাঠাতে, আমি গাড়িতে পাঠানো লাগবে না, আমার বাসায় আমি আসতেছি। তো আমি ওখানে যাওয়ার পরে গেইটে দেখি স্বপন আর ইলিয়াস আলী ওখানে গেছে সংস্কারবাদী হওয়ার জন্য মান্নান ভূঁইয়ার বাসায়। আমি ওখানে স্বপনের আর মান্নান ভূঁইয়ার যেখানে তথ্যমন্ত্রী বকা দিলাম, বেঈমানের কোনো স্মৃতিসৌধ আছে, মির্জাফরের কোনো স্মৃতিসৌধ আছে, আজকে কথাগুলি আমি অনেকে বলতাম, অনেকের সাথে আমার বন্ধুত্ব, এখন কইলে তাদের ক্ষতি হয়, এই জন্য আমি অনেক কথা বলতে চাচ্ছি না। উনি যদি এই কথা বললো সেই জন্য আমি কথা বলছি। আমি কিন্তু এখন কিন্তু বিএনপির পক্ষে যাচ্ছে না আমার কথা, কিন্তু ওই সময় আমি বিএনপির পক্ষে গেছে দেখে আমাকে ক্যান্টনমেন্টে গেইটে ছবিও টানাইছে আমার। তো সুতরাং আমি সবসময় সত্য কথা বলে যাব। তাইলে এখন আমি ইনিয়ে বিনে আমি বলতেছি, আমার দুদিনে বেগম জিয়ার টেলিফোন ধরে না, এ দুঃসাহসও দেখাইছে। তাইলে ওই যে রিপনেরা যারা ওই সময় কোনো এরকম কিন্তু স্বার্থবাদিতা দেখায় নাই, তাহলে কি আমি বলবো তখন যান বাঁচানোর জন্য ওরা গেছে, এদের মাফ করে দেওয়া যায়? এটা পাগল হতো, এটা এই কথা বিশ্বাস করবো না। আর এই কথা, এইসব কথা সাপোর্ট করলে মামুনেরই বরঞ্চ ক্রেডিবিলিটি নষ্ট হবে। সুতরাং মামুন একটা ভালো ছেলে, মামুনের সত্তরের দুধের দুধ, পানিরে পানি বলা উচিত। এটা গেল এই অবস্থা। আরেকটা জিনিস হলো যে আইজি সাহেবের কথা যেটা বলছে, আইজি সাহেব সৎ, কোনো সন্দেহ নাই, সব ভালো, কিন্তু ওনাকে অত্যাচার করছে, সবসময় চাকরি বঞ্চিত করছে, সেটাও ঠিক। কিন্তু একটা এসপি থেকে ডাইরেক্ট আনে ডিআইজি, তারপরে 1 মাসের ব্যবধানে এডিশনাল আইজি, আর 2 মাসের ব্যবধানে আইজি। আমি বলছি যে উনি যে পেশ করে নাই, উনি খারাপ ভালো বলছি, অসৎ হয়েছে আমি তা বলছি না। এবং উনি সাভারার, উনি মুক্তিযোদ্ধার সন্তান, সেটাও সব ঠিক আছে। এরকম বহু মুক্তিযোদ্ধার রাস্তায় ভিক্ষা করতেছে, মুক্তিযোদ্ধায় ভিক্ষা করতেছে, তার জন্য সরকার কি করতেছে? তাহলে এইখানে ওনারে মন্ত্রী বানাই দিতে পারতো।
এখানে লাইন প্রমোশন আনছে যে লোকটার এক্সপিরিয়েন্স, ধাপে ধাপে মানুষকে ম্যাচিওর করা হয়। তাহলে MA পাস লোকেরও তো সেক্রেটারি বানাইলে পারতো। তাহলে তো আপনার নবী তো 40 বছর আগে তার ধাপে ধাপে নবুত্ব দেয় না আল্লাহ। তাহলে এখানে যখন যত ক্রাইসিস ফেস করবে সে পারফেক্ট হবে। তাহলে যে লোকটা বিভিন্ন পজিশনে এটা না করে হঠাৎ করে তারা বানাই দিলে, এই যে দেখেন আইনের কতটুকু উন্নতিও আপনারা দেখতে পাবেন রেজাল্টটা। এই যে আমি বলছি এটার প্রতিফলন আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু জায়গা আছে সেখানে দলমতের ইয়ের জন্য পার্টিজানের উদ্দেশ্যে কাজ করতে হবে। যেমন ব্যাংকিং সেক্টর একটা, এই যার জন্য এই ব্যাংকের যে দর্শন আসছে কী জন্য, হাসিনা তো অ্যাসালামের জন্ম দিছে। আজকে অ্যাসালাম এখন বদি কিন্তু ওই যে বদির কথা আমরা বললাম এই কেস না, বদি কিন্তু বেল পাবে। বদি বেল পাবে না, অ্যাসালামের 4টা ব্যাংক ফেরত পাচ্ছে, অ্যাডভান্স বলে রাখলাম। তাহলে এটা কেন হচ্ছে? তাহলে জনগণের যে যে পপুলারিটিটা ছিল বিএনপি ছিল, বিএনপির এখন এই কয়েকটা ডিসিশনের জন্য 20% মাইনাস হয়েছে, আমি বলে রাখলাম। যেমন আমাদের ইউনূস সাহেব যখন আসছে, জনপ্রিয়তা কোথায় ছিল ওনার, আর শেষের দিকে কোথায় গেছে? উনি কিন্তু জাতির পিতার পর্যায়ে যাইতে পারতো যদি উনি সেইভাবে ইয়ে করতো। উনি কতগুলি পোলাপান কচি কাছারে দিয়া কইরা এই কী দশা করছে, একজন আন্তর্জাতিক খ্যাতির লোকের কি অবস্থা হয়েছে এখন। আচ্ছা, তারপরে উনি চলে গেছেন গা, উনি ভালো করছে মন্দ করছে, তাহলে ওনার ফেয়ার হলো না কেন? উনি ও তো অনুষ্ঠানে ছিল না কেন? তো এখন এত কয়টা কথা বলবো আমরা? ওই যে আগে বলছি বিএনপির পক্ষে গেছে, যার জন্য আমি কিন্তু বিএনপির জন্য কোনো একদিন দরখাস্ত নমিনেশন দেখবা না, নমিনেশন চাইতে হবে। বিএনপির কোনো একটা লোক বলতে পারবে একটা রিকমেন্ডেশনের জন্য গেছি আমি বা নমিনেশন চাইছি, তাহলে আমি ওই সময় বিএনপির কথা বলে বিএনপির কারণে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে যাইয়া আমি পিএনজি হয়েছি 2বার। বিএনপির কোন লোকটা পিএনজি হয়েছে? কয়জন লোক হয়েছে? খালেদা জিয়ার পাশে আমার ছবি দিচ্ছে, আমার কতটুকু গুরুত্ব দিচ্ছে, বলছে যে এই লোক তো আমাদের বিএনপি জানা করতে পারছে, এই লোক তো আমাদের টু দি পয়েন্টে কথা বলে আমাদের সর্বনাশ করতেছে। ইউনূস সাহেব আমার ঘনিষ্ঠ, কিন্তু ইউনূস সাহেবের আমি সারি কথা বলি নাই। হাসিনার সময় কী কইছে মামুন ভাইরা দেখছে। আর এই যে ইলেকশনের ব্যাপারে প্রথম দিন থেকে বলে আসছি, আর আজকেও আমি কিন্তু এটা আমার চরিত্র এরকম। আমি আমি চেষ্টা করি, আমার পরিবারের লোকেরা বলে দরকার নাই মানুষকে শত্রুতা বাড়াই কী করব। আমি নাম বলে কি কি কইছে রেকর্ড আমার কাছে আছে, কিভাবে তার সাথে গালাগালি করছে। এই বাবরও তো গালাগালি করছে ইংরেজি বাংলা দিয়া, কার সাথে আলতাফ সাহেব ছিল, মিলন সাহেব ছিল তার বাসায়। আমি কিন্তু আমি যখন বকা দিছি বিব্রত, মিলন সাহেব বিব্রত, ইলিয়াস আলী বলছি এখানে কেন আসছেন। আবার আমি একই লোক, আমি বেঞ্জিরের রাখিয়া বলছি যখন ইলিয়াস আলীর বাসায় এই পুলিশ যাই বিভিন্নভাবে হয়রানি করতেছে, তখন আমি চ্যানেলাইতে এখনও রেকর্ড আর্কাইভ আছে, এটা নর্থ দেশে আমি মুখে কইতেছি। ওখানে আমি বলছি এইটা বেঞ্জির সাহেব আমরা এটা কী ধরনের কথা। সে তার ওয়াইফ তো রাজনীতি করে না, আমরা বেশি সুন্দরী মহিলা ওখানে বিভিন্ন পুলিশ অফিসার রাত্রে তারা হয়রানি করতেছে, আপনি ওখানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগান। তারপরে আমার কথা ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাইছে। কিন্তু এত কিছু বলার পরে আমরা কোনোদিন কোনো একটা ফেভারের জন্য একটা নমিনেশনের জন্য বিএনপির কাছে গেছি। তো এখন বিএনপি যদি আমরা শত্রু মনে করে, কিন্তু আমরা বলছি মামুন যেন আবার গুম না হইতে হয়, তারেক সাহেব যেন আবার মেরুদণ্ডটা না ভাঙে, সেই জন্য এই কথাগুলি বলা। তো আপনার সমালোচনাকারীদের আমাদের এত কথা করার পরে বিএনপির পক্ষে ইভিনকে আমি লাস্টে ইকবাল করিম ভূঁইয়ার কথা বলছি, এটা মামুনও দেখছে। ইলেকশন আগে আমি কর্নেল অলির কথা বলছি, সেটা কি বিএনপির পক্ষে যায় নাই? এখন তো বিএনপির পক্ষে যাবে না আমার কথা, কারণ আমরা তো স্বার্থবাদী না, আমরা রাষ্ট্রকে ভালোবাসি। আমরা চাই যে এরা ভালো করুক, এরা স্যাক্রিফাইস করছে, সে মুক্তিযোদ্ধার সন্তান, সে ভালো করুক, এটা চাই। সেই জন্য এই কথা বলি। আমার সন্তানের কোনো ভুল করলে আমি সেটা ভুলের কথা ভুলে বলবো, না হলে আমার সন্তানের ক্ষতি। সেই জন্য অনুরূপভাবে জাতীয়তাবাদী শক্তি ভালো করুক, তাদের আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বললাম তো, উনি সিলেক্ট করার সময় টপ 10 শেষ করতে হবে। তো ধন্যবাদ। মনির আমি 20 সেকেন্ডে একটা কথা বলি। 20 সেকেন্ডে। আমি মনে হয় মশিউর রহমান মামুন ভাইও একমত হবেন, আমার বড় ভাই পাটোয়ারি ভাই তো এগুলো দীর্ঘদিন বলে যাচ্ছে। রাষ্ট্রের নির্বাহী বিভাগে বা ধরেন এই যে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন, এগুলো বিভিন্ন মধ্যে অ্যাপয়েন্টমেন্টে কিন্তু যুগে যুগেই তাহলে দেশটা ভালো চলবে। কিছু পোস্ট আছে আপনার পলিটিক্যাল পোস্ট, যেখানে মেইন যোগ্যতা হচ্ছে আপনার রাজনীতির প্রতি লয়াল কিনা, দিস ইজ কারেক্ট। কিন্তু কিছু সাংবিধানিক পোস্ট আছে, যেরকম বাংলাদেশ ব্যাংক একটা গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমি আজকে একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে বলি, আমি পাটোয়ারি ভাইয়ের মতো এত বড় মানুষ না, খুবই ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি সবসময় বিবেক দিয়ে বলি, আমি যখন গত সরকারের সমালোচনা করছি, আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান, আমি জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালতের আন্দোলন করেছি, অথচ আওয়ামী লীগের অনেক বন্ধু আমাকে রাজাকার বলেছে, আমি তাতে গর্ববোধ করেছি। আবার এখন বিএনপির বন্ধুরাও ভুল বুঝবে যদি সমালোচনা করলে, কিন্তু
আয়না দেখাবই, সে অন্ধের বাজার হোক আর আধা অন্ধের বাজার হোক। বিএনপি এই সরকার টিকে যাবে সাফল্যের সঙ্গে শুধু যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ওনারা স্বাধীনভাবে চলতে দেয় এবং জনগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারকে প্রশ্ন করলে যেন তার উপরে ঝাঁপিয়ে না পড়ে। ওই যে ইংরেজিতে কথা আছে, মেসেজটা শোনো, ডোন্ট শুট দ্য মেসেঞ্জার, অর্থাৎ যে খবর দেয় তাকে হত্যা না করে খবরটা যাচাই করো। আমি মনে করি এই ছোট্ট 2-3টা কাজ, বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দিক, দুদককে স্বাধীনভাবে চলতে দিক, বাংলাদেশ ব্যাংক যাই হয়েছে ভালোভাবে চলতে দিক, আর মিডিয়াকে ডেকে বলা। জহিরুদ্দিন স্বপন তো এককালে তুখোর বিপ্লবী নেতা, ছাত্রমৈত্রী সভাপতি ছিল, আমরা তার বক্তৃতা শুনতে যেতাম অন্য ছাত্র সংগঠন করলেও। জহিরুদ্দিন স্বপনেরই উচিত হবে জনাব তারেক রহমান সাহেবকে, নিশ্চয়ই তারেক রহমান সাহেব আরো সবার চেয়ে ভালো বোঝেন, এই মিডিয়াদেরকে ডেকে বলা যে আমার দালালি করার দরকার নাই, তোমরা প্রশ্ন করো, আমার ভুল কোথায় দেখায় দাও। তাহলে গণতন্ত্র বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, আর আমাদের দেশটা সাফল্যের দিকে যাবে। ধন্যবাদ। আমি একটা কথা বলি, জিয়াউর রহমান সাহেবের সময় কাজী জালাল বলছে যে সবাই বলছে বিএনপির লোকজন, উনি কিন্তু আমাদের পার্টি করে না। তারপরে উনি জিজ্ঞাসা করছে অফিসার কিরকম, বলছে ভালো, ঘুষ খায়, বলে না, তো তাহলে সো হোয়াট, অসুবিধা কি, তারা দিয়ে দাও পোস্টিং। জিয়াউর রহমান তার পার্টি করে না, তার লোকেরা বলা সে শুনে নাই। তো সেখানে জিয়াউর রহমান, আজকে জিয়াউর রহমানের ফিক্সড ডিপোজিট বিএনপি ভাঙায় খাচ্ছে, বিএনপির নিজের অর্জন নাই, যেগুলি আছে এটা জিয়াউর রহমানের ফিক্সড ডিপোজিট। তো সুতরাং আমরা বলবো যাতে তারেক সাহেব যেন কিছু ফিক্সড ডিপোজিট করে যেতে পারে, যেন তার জেনারেশনটা পরবর্তী এটা ভাঙায় খাইতে পারে। সুতরাং বিসমিল্লাহ গলত হওয়াটা কোনো মতে কাম্য নয়। এখন যেটা ভুল হয়েছে আমাদেরকে যাচাই করুক, যদি আমরা সত্য কথা বলে থাকি এটা সংশোধন করে চুক্তি বাতিল করুক আর রিসাবল করুক। এই যে বিএনপির ক্রাইসিসের সময় যেগুলি মন্ত্রী মানুষের কে কী করছে তাদের ট্র্যাক রেকর্ডটা দেখুক, তার দেখে তো বুঝবে কী আন্দোলন করছিল, হাসিনার বিরুদ্ধে কী আন্দোলন এরা করছে, যারা চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে তারা কি করছিল। তারা তো হাসিনার, বললাম তো আমি উকিল দিতে চাইছি, টাকা দিতে উকিল ধরে দিতে চাইছি, তারা রাজি হয় না মামলা করতে হাসিনার বিরুদ্ধে। তো তাহলে এগুলি তো সবগুলির চিনি এবং কেউ এগুলি কথা আমার চ্যালেঞ্জ করবে না, কারণ আমি তো সত্য কথা বলছি, আমার কাছে রেকর্ড আছে তো।